একটি ঐতিহাসিক দিন। ভাবলাম এই ঐতিহাসিক দিনে কথা না বললে আসলে নিজের কাছে অপরাধী লাগে। যদিও এটি এখন রেকর্ড করে রাখছি। আম আগামীকালকে সকাল ৮ টায় সেটি বাংলাদেশ সময় প্রচারিত হবে। তো আজকে হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিন। ১৭ই মে আপনারা জানেন যে এই দিনে তিনি ১৯৮১ সালে ১৭ই মে বাংলাদেশে ফিরে আসেন। এটি এমন একটি দিন আপনারা জানেন যে আ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করবার পরে বঙ্গবন্ধু কন্যা ওই সময়টিতে তার স্বামীর কর্মস্থল জার্মানিতে ছিলেন। জার্মানি থেকে তিনি বেলজিয়ামে ছিলেন। ইউরোপে যেহেতু ইউরোপে আ বেলজিয়ামে ছিলেন তৎকালীন সময়ের রাষ্ট্রদূত সানাউল হকের বাসায়। আ ইউরোপের কয়েকটি দেশে তিনি সফর করতে গিয়েছিলেন। তারপরে যখন জার্মানির রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরীর কাছ থেকে তথ্যটি জেনে তিনি পরের দিন তিনি জার্মানি হয়ে আ বঙ্গবন্ধু কন্যার নিরাপত্তার কথা চিন্তা করে হুমায়ুন রশিদ চৌধুরী তিনি তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মহান নেত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে যোগাযোগ করেন। তারপরে তিনি শ্রীমতী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার জন্যই বঙ্গবন্ধু কন্যাকে ভারতে তিনি ৬ বছর নির্বাসনে ছিলেন। যদিও তিনি তাকে নিরাপত্তা এবং সম্মানের সাথে শ্রীমতী ইন্দিরা গান্ধী রেখেছিলেন। তারপরে বাংলাদেশ এক অন্ধকার গুহায় ঢুকে পড়েছে। ঠিক যেমনিভাবে বর্তমান বাংলাদেশ। দুর্ভাগ্যজনক হচ্ছে আমি সবসময় বলি যে জয়ের আনন্দ ক্ষণস্থায়ী কিন্তু পরাজয়ের গ্লানি দীর্ঘস্থায়ী। যারা পরাজিত হয়েছে, পরাজিত কারা হয়েছে? পাকিস্তান পরাজিত হয়েছে। কিন্তু আমরা শুধু পাকিস্তানকে পরাজিত করিনি। বা আপনারা জানেন যে সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই যে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ছিলেন। তারা চায়নি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হোক। আমরা সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি চায়না আমাদের বিরুদ্ধে ছিল। তারপরে দেশীয় অপশক্তি যুদ্ধাপরাধী রাজাকার তো ছিলই। জামাত, নিজামে ইসলাম, মুসলিম লীগ সহ। তারা ঠিকই ৭৫ ৩.৫ বছরের মাথায় ছোবল দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। আমরা তাদেরকে দেখতে পাই দৃশ্যপটে ডালিম, রশিদ, ফারুক তারা তো হলো কিছু ভাড়াটে খুনি। তার সাথে আওয়ামী লীগের একটি অংশ, খনি খন্দকার মোশতাক, তারপরে অন্য যারা যুক্ত আছে। একই সাথে সেনাবাহিনীর উচ্চপদস্থ জেনারেল জিয়া তাদের নেতা ছিলেন, যেটি বিবিসির ইন্টারভিউতে স্বীকার করেছেন সাংবাদিক অ্যান্থনি মাসখানেসের সাথে ফারুক এবং রশিদ দুজনই স্বীকার করেছেন। খুনি জিয়া তার সাথে যুক্ত ছিলেন। তারপরে বঙ্গবন্ধু আওয়ামী লীগ তখন খণ্ড-বিখণ্ড সমস্ত আওয়ামী লীগ শুধু বঙ্গবন্ধু আওয়ামী লীগকে ভেঙে দেওয়ার জন্য জিয়া এখনও কোনো কাজ নেই সেটি করেননি। আওয়ামী লীগের ৩-৪ টুকরো করে দেওয়া হয়েছে। মালেক উকিল, মিজান চৌধুরী, এদিকে আব্দুর রাজ্জাক তিনি বাকশাল নিয়ে পুরো আওয়ামী লীগ যখন খণ্ড-বিখণ্ড, সারা দেশের মানুষ যখন দিশেহারা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ এই নামগুলো উচ্চারণ করা যখন মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করতেন, ভয় পেতেন, তখন রাজাকারদের বাড়বাড়ন্ত খুনি জিয়া আপনারা জানেন যে পাকিস্তান যে কনফেডারেশন করার জন্য যে জাতিসংঘে যে প্রস্তাব নিয়ে গেছিল, তাদের সেই ভুট্টোর সাথে সেই প্রতিনিধি দলে ছিলেন রাজাকার শাহ আজিজ। সে আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছে। তারপরে আপনি জানেন যে বর্তমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের চাচা মির্জা গোলাম হাফিজ ছিলেন স্পিকার। সেই মির্জা গোলাম হাফিজরা সহ বঙ্গবন্ধু কন্যা যাতে দেশে আসতে না পারেন, তার জন্য এখনও কোনো প্রচেষ্টা তারা নেয়নি। আওয়ামী লীগ যখন আওয়ামী লীগকে টুকরো, টুকরো হওয়া থেকে বাঁচানোর জন্য, ঐক্যবদ্ধ করবার জন্য যখন বঙ্গবন্ধু কন্যাকে ঐক্যের প্রতীক হিসাবে তারা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করলেন, তখন বঙ্গবন্ধু কন্যা সিদ্ধান্ত নিলেন যে বঙ্গবন্ধু কন্যা তার জনগণের জন্য, মানুষের জন্য, বঙ্গবন্ধুর আদর্শের জন্য তিনি এই দেশে তার পিতৃভূমিতে ফেরত আসবেন। তার বঙ্গবন্ধু কন্যার আগমনকে ঠেকাবার জন্য আপনারা জানেন যে তৎকালীন জিয়া সরকারের যে সংসদ ছিল, বিএনপির নেতৃত্বে, সেই সংসদের যে স্পিকার মির্জা গোলাম হাফিজের নেতৃত্বে একটি কমিটি হয়েছে, শেখ হাসিনা প্রতিরোধ কমিটি। শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি হয়েছে, ভাবতে পারেন? আজকে অথচ আমরা বিএনপি সহ কিছু মূর্খ কিংবা অর্বাচীনের কাছ থেকে শুনতে পাই যে জিয়াউর রহমান বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসতে দিচ্ছেন। জিয়াউর রহমান বাংলাদেশে আসতে আবার কি
যে যে মহান নেতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে তার কন্যা বাংলাদেশে আসবেন, বরং তাকে ঠেকাবার জন্য এখনও কোনো কাজ নেতারা করেননি। বঙ্গবন্ধু কন্যা যখন এই ঢাকায় বিমানবন্দরে যখন তিনি যখন তার বিমান যখন অবতরণ করে, আমি আমার মামার কাছ থেকে শুনতে পেয়েছি, তিনি তখন চাঁদপুরের নেতা ছিলেন। তিনি চাঁদপুর সরকারি কলেজ সাধারণ সম্পাদক ছিলেন, জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন। তো তিনি যখন ঢাকা থেকে 1981 সালে এসছেন, আমি পারিবারিকভাবেই শুনতে পেয়েছি যে লক্ষ লক্ষ মানুষের ঢল, কম কম করে হলেও 10 থেকে 15 লক্ষ মানুষ হবে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। সারা দেশ থেকে পঙ্গপালের মতো জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের মানুষজন বেরিয়ে পড়েছেন জাতির পিতা রেখে যাওয়া রক্ত এবং আদর্শের উত্তরসূরি শেখ হাসিনাকে এক নজর দেখবার জন্য। সে কুর্মিটোলা বিমানবন্দরে তিনি যখন নামলেন, মানুষের ভিড়ে বিমান অবতরণ করাই হিমশিম খেয়েছে। মানুষ বিমানবন্দরের মধ্যে ঢুকে পড়ছেন। তারপরে বঙ্গবন্ধু কন্যা যখন ধীরে ধীরে যে জনসভা, মানিক মিয়া এভিনিউর জনসভা, সেখানে আসলেন, সেখানে তিনি তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে গেছে। সেদিন প্রকৃতি কেঁদেছিল বঙ্গবন্ধু কন্যার চোখের জলের সাথে। প্রকৃতির পানি, বৃষ্টির পানি একাকার হয়ে গেছে। প্রতিটি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের চোখের পানি একাকার হয়ে গেছে। সেদিন তিনি বলেছিলেন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে দেশের মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু জীবন দিয়েছেন। তিনি সে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, সে দেশের তিনি একই সাথে বলেছেন, তিনি একই সাথে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি খুনিদের বিচার করবেন। এবং সমস্ত মানুষ সেদিন স্লোগান তুলেছিল, মুজিব কন্যা তোমায় কথা দিলাম, হাসিনা তোমায় কথা দিলাম, মুজিব হত্যার বদলা নেব। এবং একই সাথে তিনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ কায়েম করার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। তিনি জিয়ার স্বৈরশাসন থেকে মুক্ত করার জন্য, গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার জন্য তিনি শপথ নিয়েছিলেন। তারপর যদিও জিয়া হত্যার পরে আবার এরশাদ ক্ষমতা দখল করে আবারও 9 বছর সামরিক শাসন জারি করেছে। তো বঙ্গবন্ধু কন্যা এক অন্ধকার সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। অবাক করার ব্যাপার হলো, যখনই অন্ধকার বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা হত্যা কিংবা সামরিক স্বৈরশাসনের ফলে বাংলাদেশ যখন অন্ধকার চোরাগলিতে হারিয়ে যায়, তখনই আলোর বর্তিকা হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যায় বাঙালি জাতির জীবনে হাজির হন। তিনি বাংলাদেশ রাষ্ট্রকে জিয়া শুধুমাত্র রাষ্ট্রের নাম ব্যতীত প্রতিটি কর্মকাণ্ড তার পাকিস্তান নামে, তিনি একজন নামে মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তিনি তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পাকিস্তানপন্থী রাজাকার যোদ্ধাদেরকে মন্ত্রী বানিয়ে, প্রধানমন্ত্রী বানিয়ে, এবং জামাতি মুসলিম লীগ তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করে, গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে এসে পাকিস্তানের সাথে দহরম মহরম করে নাম এবং বাংলাদেশের সংবিধানের খোল নলচে পাল্টে দিয়ে মুক্তিযুদ্ধের যে আদর্শ, সে আদর্শকে খোল নলচে পাল্টে বাংলাদেশকে একটি মৃত রাষ্ট্রে পরিণত করেছেন, একটা আদর্শহীন রাষ্ট্রে পরিণত করেছিলেন। সেখান থেকে বাংলাদেশের মানুষের শুধু সেনাবাহিনীর মধ্যে খুন গুম, 4,500 সেনাবাহিনীর বিমান বাহিনীর অফিসার এবং সৈনিককে হত্যা করেছেন ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। 19টা কু হয়েছে তার বিরুদ্ধে। এবং রাজনীতিবিদদের কেনাবেচা করা, অর্থের বিনিময়ে গোয়েন্দা সংস্থা ডিজেফাই দিয়ে দল করা, এবং রাজনীতিবিদদের চরিত্র হনন করা, ছাত্রদের হাতে অস্ত্র এবং অস্ত্রের ঝঞ্ঝানি এবং অর্থের লাইসেন্স তুলে দেওয়া, এই যে পুরো রাজনীতিকে কলুষিত করেছেন এবং সমাজকে কলুষিত করেছেন, মানুষের ভাগ্য উন্নয়ন করেনি। বঙ্গবন্ধু কন্যা দীর্ঘদিন পরে 96 সালে ক্ষমতা আসলেন। তিনি জাতির পিতা হত্যার যে জিয়া যে খুনি খন্দকার মোশতাক যে ইন্ডেমনিটি দিয়েছিল খুনিদের বাঁচানোর জন্য, জিয়া সেটা পার্লামেন্টে র্যাটিফাই করে। 96 সালে তিনি সেটি পার্লামেন্টে সুপ্রিম কোর্টের মাধ্যমে এবং পরে পার্লামেন্টের মাধ্যমে সেটি বাতিল করে স্বাভাবিক বিচারের মাধ্যমে তিনি তাদের খুনিদের বিচার নিশ্চিত করতে পারেননি, প্রক্রিয়া শুরু করেছিলেন। 96 সালে তিনি অভূতপূর্ব উন্নয়ন করেন, বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা, আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে এগুলোকে লাক্সারিয়াস পণ্য থেকে এগুলোর ট্যাক্স ভ্যাট কমিয়ে আনা, কিংবা বিদ্যুতের উৎপাদন করা, বেসরকারি খাতে বিদ্যুৎকে ছেড়ে দেওয়া, টিভির লাইসেন্স দেওয়া, বর্তমান যে অবৈধ উপদেষ্টা ইউনুস কারজাইকে গ্রামীণ ফোনের লাইসেন্স দেওয়া,
এরকমভাবে নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন করা এবং মানুষদেরকে গরিব বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা এগুলো চালু করা এবং বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা। তারপরে তিনি আবার যখন 9 সালে ক্ষমতায় আসলেন, এই বাংলাদেশকে পুরোপুরি চেঞ্জ করে ফেললেন। এই বাংলাদেশ আগে একটা অ্যাডহক ভিত্তিতে চলেছিল, কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না জাতির। এই জাতি কি করবে? বঙ্গবন্ধু কন্যাই প্রথম 2008 সালে নির্বাচনের আগে তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করলেন যে 21 সালে তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবেন, মধ্য আয়ের দেশে পরিণত করবেন। তারপরে তিনি আবার ঘোষণা করলেন যে 18 সালে তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। এই যে তিনি এমন একজন নেতা, তিনি জাতির পিতার কাছ থেকে সাহস, অকৃত্রিম ভালোবাসা, ভীষণ ধীশক্তি এবং মানুষের প্রতি তার যে দরদ, সাধারণ মানুষের প্রতি তার দরদ, এবং তিনি দেশদ্রোহী জঙ্গিদের প্রতি তিনি কঠোর এবং কঠিন, ইস্পাত দৃঢ়, তার দৃঢ় তিনি তাদেরকে যেমন বোতলবন্দি করেছেন, কাদেরকে? রাজাকার দেশদ্রোহী আলবদরদের। কিন্তু তিনি সাধারণ মানুষের প্রতি, মানুষের ভাগ্য উন্নয়ন করা, তিনি 100% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। তিনি বিদেশে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে ভাবমূর্তি, বাংলাদেশকে বন্যা করা ভিক্ষুকের জাতি, সেখান থেকে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করা, আর্থিকভাবে শত মানুষের ঘরে বিদ্যুৎ দেওয়া, অবকাঠামোগতভাবে বাংলাদেশকে পরিবর্তন করে দেওয়া, বিদ্যুৎ, বন্দর, অবকাঠামো এমন কোনো নির্দিষ্ট কোনো জেলা না যে গোপালগঞ্জ, ফরিদপুর, তা না। তিনি বাংলাদেশকে সুষম উন্নয়ন করা। আজকে তিনি কী করেছেন? তিনি যারা যে পরিবারগুলো গরিব, সেই শিশুদেরকে তিনি বৃত্তি দিয়েছেন। এরকম তিনি তাদের অনেকের মোবাইল নাই, এরকম 2.5 কোটি মাদেরকে মোবাইল দিয়েছেন, যাতে ছেলে মেয়েদের উপবৃত্তির টাকা মাদের মোবাইলে চলে যেতে পারে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, যারা কল্পনাও করেনি 20,000 টাকা মুক্তিযোদ্ধা ভাতা হতে পারে। মুক্তিযোদ্ধা নিবাস করে দেওয়া। মায়েদের জন্য তিনি মায়েদের সার্টিফিকেটে বাবার নাম ছিল, মায়ের নাম ছিল, তিনি মায়ের নাম যুক্ত করলেন 96 সালে। মাদেরকে মর্যাদা দিলেন প্রতিটি ক্ষেত্রে। তিনি নারীদের যে এই যে সন্তান হওয়ার পরে এমনকি গরিব নারীরা জেলা পর্যায়ে অনেক নারী যিনি বিএনপি করে, জামাত করে, তাদেরকে তিনি এই যে মাতৃকালীন ভাতা দিয়েছেন, মাতৃকালীন ছুটিকে বৃদ্ধি করেছেন, 6 মাসে নিয়ে গেছেন। তারপর শ্রমিকদের বেতন 2,000-1,500 টাকা থেকে তিনি সেটা 7,000 থেকে 10,000 টাকা পর্যন্ত করেছেন। তিনি ট্রেড ইউনিয়নের নেতাকে, তিনিই সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন। এইভাবে করে তিনি বাংলাদেশের মানুষের প্রতি দরদ, তিনি উন্নত কল্যাণ রাষ্ট্রের মতো বাংলাদেশকে গড়ে তুলেছেন। যেটি আমেরিকা, ইউরোপ, আমি ফিনল্যান্ডে থাকি, ফিনল্যান্ডে কোনো রাষ্ট্রে বিনা পয়সায় 44 লক্ষ মানুষকে এই যে একটি বাড়ি একটি ঘর প্রকল্পের মাধ্যমে, তিনি যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তিনি 44 লক্ষ মানুষকে বিনামূল্যে জায়গা সহ ঘর দিয়েছেন। এটি আমি যখন গল্প করি ফিনল্যান্ডে এবং ইউরোপের বিভিন্ন দেশে যখন তারা অবাক হয়ে যায়। তারা বলে যে এরকম একটা ঘর যদি আমাকে দেওয়া হয়, আমি তোমার দেশে চলে যাব। আপনি ভাবতে পারেন 44 লক্ষ। তারপরে একটি বাড়ি একটি খামার প্রকল্প করে তিনি যে প্রতিটি ঘরের মধ্যে তিনি চাষাবাদ হোক, কিছু সবজি হলেও হোক, তিনি নিজে গণভবনকে খামার হিসেবে গড়ে তুলেছেন। তিনি নিজের পৈতৃক সম্পত্তিগুলোতে নিজে চাষাবাদ করতেন। তারপরে তিনি কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেছেন, যাতে মানুষ প্রাথমিক সেবা পায় এবং 20 পদের ওষুধ পায়। তারপরে তিনি তো ডিজিটাল বাংলাদেশ করেছেন। প্রতিটি ইউনিয়ন অপটিক্যাল ফাইবার নিয়ে সেখানে ডিজিটাল সেন্টার করে দিয়েছেন। তিনি প্রতিটা স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব গড়ে তুলেছেন। পুরো কৃষকদেরকে আজকে আমরা যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তিনি কথা ঘোষণা করলেন, তার রূপকার সজীব আচার্য তিনি বলতেন যে আমার সন্তান হচ্ছে আমার ডিজিটাল বাংলাদেশের শিক্ষক। তিনি যখন বিএনপির আমলে 3-4 সালে একটা সেমিনারে জাতীয় প্রেস ক্লাবে বললেন কৃষকরা ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলের মধ্যে টিভি দেখা যাবে, মোবাইলে সব থাকবে, কৃষক সব দেখতে পাবে, যে তার ফসলের জন্য কি ব্যবহার করবে, আবহাওয়ার পূর্বাভাস সমস্ত কিছু তিনি কৃষকরা মোবাইলে, ল্যাপটপে দেখবে। তখন অবাক হতাম, এটা কি বলছে, মোবাইলে আবার টিভি কীভাবে দেখা যাবে। তিনি যখন ডিজিটাল বাংলাদেশ ধীরে ধীরে 2G থেকে 3G, 4G, 5G পুরো বাংলাদেশকে একেবারে হাতের মুঠোয় এনে দিলেন।
তারপরে অভূতপূর্ব উন্নয়ন যেগুলো কেউ কল্পনা করেনি, পদ্মা সেতু নিজের টাকা হতে পারে, মেট্রো রেল হতে পারে ঢাকার বুকে, এলিভেটেড এক্সপ্রেস হয়ে হতে পারে, আপনার বঙ্গবন্ধু টানেল হতে পারে, তারপর 100টি অর্থনৈতিক অঞ্চল হতে পারে। তিনি চাচ্ছিলেন যে বাংলাদেশকে বিকেন্দ্রীকরণ করবেন, যে যাতে মানুষ মেনলি আসে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করা, মেডিকেল কলেজ করা, মানুষ ঢাকাতে আসে চিকিৎসা, কর্মসংস্থান এবং শিক্ষার জন্য, সেটি যাতে বিভিন্ন জেলায় ছড়িয়ে যায়। তারপরে এই যে তিনি চোখে চোখ রেখে আন্তর্জাতিক চক্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, তিনি একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, আপনি রাশিয়া, ইউরোপ, সবার সাথে যেই দেশের সাথে সম্পর্ক রাখলে বাংলাদেশের উন্নতি হবে সেভাবে করে বাংলাদেশকে তিনি গড়ে তুলেছিলেন। দুর্ভাগ্য হলো যখনই তিনি সেটা করতে গিয়েছেন, দুঃখজনক হলো তখনই আঘাত করেছে যে কেন একটি গরিব মানে একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্রের প্রধান কেন এত অসাধারণ ধীশক্তি সম্পন্ন হবেন, কেন বাংলাদেশকে গড়ে তুলবেন, কেন উন্নত বিশ্ব কিংবা ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর কথা চলবে না, কেন তাদের ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর কথা অনুযায়ী প্রেসক্রিপশন করে জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেবে না, ভর্তুকি কৃষি কিংবা অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে ভর্তুকি দিবে, ভর্তুকি কেন কমাবে না। এই যে তিনি বাংলাদেশকে গড়ে তুলতে চান, তখনই আঘাত করা হলো। তার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে বহু বছরের চক্রান্ত, মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুতুল, যাকে 40 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করলো, সেই লোভী এবং মার্কিন পুতুল ইউনুসকে দিয়ে এবং জামাত এবং দেশদ্রোহী রাজাকারদেরকে দিয়ে, দক্ষিণপন্থী জঙ্গিদেরকে দিয়ে 2024 সালের 5ই অগাস্ট বঙ্গবন্ধু কন্যাকে উৎখাত করা হলো। আজকে যে অসাধারণভাবে দেশকে গড়ে তোলা হলো, আজকে সেই দেশকে একটি অন্ধকারের একটি গুহায় পতিত হলো, একটি কৃষ্ণ গহ্বরে পতিত হলো। পুরো রাষ্ট্র একটি ভেঙে পড়া রাষ্ট্র, মানে একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্রের কোনো শৃঙ্খলা নেই, যার যেমন ইচ্ছা তেমন করছে। যার আজকে যে মানুষগুলো, সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়ে, মানুষ বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। যখন মানুষ নিরাপদে ছিল, কর্মসংস্থানে, কৃষক, শ্রমিক, জনতা, রিক্সা শ্রমিক, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নারী, তারা সেটি উপলব্ধি করতে পারেনি। যখন শেখ হাসিনাকে তারা হটালেন, এখন তারা উপলব্ধি করছেন নারীদের নিরাপত্তা নাই, সংখ্যালঘুরা অনেকে আন্দোলনে যেত, সংখ্যালঘুদের ধর্ম পালনের নিরাপত্তা নাই, নারীরা কোন পোশাক পরবেন না, কিংবা আপনার বিনোদন জগৎ, সাংস্কৃতিক জগতের মেয়েরা পোশাক পরে নিরাপদে তারা বাসায় ফিরতে পারছেন না। সন্ধ্যার পরে কেউ তার সহধর্মিনী প্রেমিকাকে নিয়ে বের হতে পারছে না। আজকে লাইব্রেরিগুলো জ্বালিয়ে দিচ্ছে। ফুলের দোকান কেন থাকবে, ফুল দিয়ে কেন ভালোবাসা প্রকাশ, ফুলের দোকান ভেঙে দেওয়া হচ্ছে। ধর্মীয় উপাসনাগুলো, মাজারগুলো ভেঙে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা নিয়ে আজকে কৃষক, রিক্সাওয়ালাদেরকে, যে রিক্সাওয়ালার আন্দোলন করে তারা এখন বলছে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি, যে নারীরা আন্দোলন করছে তারা বলছে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি। আজকে তারা কি পোশাক, তাদের পোশাক নির্ধারণ করে দিচ্ছে জঙ্গিরা। আজকে আমরা এমন একটি অবস্থা দেখতে পেয়েছি, যে অনেক মানুষগুলো আজকে বঙ্গবন্ধু কন্যার জন্য আবার কাঁদতে শুরু করেছে। আজকে তারা আবার শেখ হাসিনা কি আবার যে 1981 সালে 17ই মের মতো, কিংবা 2007 সালে যখন গণতন্ত্রহীনতা, যখন আবার বিএনপি জামাতের কুশাসনের 1 থেকে 6 সালে বিএনপি জামাতের অপশাসনের কারণে, অন্ধকার যুগের কারণে যখন 1/11 আসলো একটা মিলিটারি ব্যাক্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার আসলো, তখনও আবার বঙ্গবন্ধু কন্যা যখন চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছিলেন, তার